শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম সেরে আসলাম আস্তে আস্তে এই সিঁড়ির উপরে। তো ওপর থেকেই ভাবলাম চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটাও শেয়ার করে দিই। তো আকাশের অবস্থা দেখো, হালকা মেঘলা হয়ে আছে, তার সঙ্গে কিন্তু ভীষণই চড়া রোদ উঠেছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এর আগের দিন একটা ভিডিওতে তো তোমাদেরকে বলেইছিলাম যে ঘরের ওই ছোট চৌকিটা এনে রান্নাঘরে এখানে সেট করে দিয়েছি। তো আমারও না এখন বেশ সুবিধাও হয় রান্নাবাড়ি করতে। তো রাত্রে রান্নার পরে এই কোটাকাটিগুলো না এখানেই থেকে গেছিলো, তো সেগুলো আর সরানো হয়নি। তো ভাবলাম চলো এগুলো একটু সাইড করে দিই, দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর পিগলুর বাবা কালকে বাজার করে নিয়ে এসেছিল, তো সবজি বাজারগুলো তো গুছিয়ে নিয়েছি, কিন্তু এই মুদিখানার জিনিসগুলো আর কোটাকাটির মধ্যে ঢালা হয়নি, ওইভাবেই ক্যারি ব্যাগে রাখা ছিল। তো ভাবলাম যে চলো ঢেলেই দিই, বাইরে থাকলে জিনিসগুলো কখন ক্যারি ব্যাগ ফুটো হয়ে যাবে। তার মধ্যে না এখন যেহেতু গরমও আছে, তো ভীষণ পরিমাণে পিঁপড়ের অত্যাচার, মানে একটা জিনিস আমি রাখতে পারছি না, চিনি থেকে মশলা থেকে সমস্ত জিনিসের মধ্যে পিঁপড়ে লেগে যাচ্ছে। তো সেই কারণেই এখন দেখছি ক্যারি ব্যাগটা ভালো করে টাইট করে বাঁধা ছিল জন্যে পিঁপড়েটা লাগেনি। তো ডাল, সয়াবিন, তারপরে লবণ, আরও কিছু মশলাপাতি ছিল, সে সমস্ত কিছু জিনিসগুলো ঢেলে নিলাম। আর যে ক্যারি ব্যাগগুলো সেগুলো আমি রেখে দিই, নতুন নতুনই থাকে, ভালো করে যত্ন করে রাখলে পরে আমাদের দোকানে কাজে লেগে যায় ছোটোখাটো ক্যারি ব্যাগগুলো, মানে যেগুলো শুকনো জিনিসের ক্যারি ব্যাগ, আদার্স জিনিসগুলো ফেলে দিই। তো তার মধ্যে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ওখানে গ্যাসের মধ্যে ভাত হচ্ছে আর ডাল সিদ্ধ বসিয়েছি। আর এদিকে আমি নিচে বসেছি সবজি কাটতে। যতই দাঁড়িয়ে রান্না করি কিন্তু বসে বসে সবজি কাটার অভ্যাসটা তো আর বদলায়নি, তাই না? তো এদিকে দেখো উচ্ছে কাটতে বসেছি, কিন্তু উচ্ছে কাটতে বসে মহাবিপদ, এমন জিনিস নিয়ে এসেছে প্রত্যেকটা করলার মধ্যে পোকা, মানে ভালো করে সাবধানবশত দেখে দেখে আমাকে কাটতে হচ্ছে। তো এর মধ্যেই আবার পিকলু চলে আসে, ও খেলছিল, খেলতে খেলতে ওর এখন জল তেষ্টা পেয়েছে, ঠান্ডা জল খাবে। ওকে বললাম ড্রাম থেকে জল ঢেলে নিয়ে খেতে, ওটা গরম জল ভালো লাগছে না। সত্যি গো, গরমে আমাদের যা জলের কষ্ট হয় না, মানে আগে তো কল ছিল, তখন তো সমস্ত কাজেই কষ্ট হতো, আর খাওয়ার কষ্টটা তো ছিলই জলের। কিন্তু এখন কাজকর্ম সুবিধা হয়ে গেছে মোটর বসানোর পরে, তবে ওই ড্রামের জলটা না ভীষণই গরম হয়ে যায়। এখনো আমি তো খেয়ে নিই মানে মোটরের জল, কিন্তু পিকলুর বাবা ও দাদু ওরা এখনো খেতে পারে না, পিকলুও খেতে চায় না। তো যাই হোক, ওকে জল টল খাইয়ে একটু ঘামটামগুলো মুছে দিলাম। তো আবারও খেলতে চলে যাচ্ছে। ভীষণ পরিমাণে এই জায়গাটা গরম লাগছে, আমাকে তো দেখছোই, আমি সঙ্গে করে এখন গামছা নিয়ে ঘুরে বেড়াই, মুখ চোখ ঘেমে যায় আর গামছা দিয়ে বারে বারে মুছে নিই। তো যাই হোক, চলো তরকারি পাতিগুলো কেটে নিয়ে রান্না বান্না করি। সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। এর মধ্যেই ডালটা আবার ফুটে উঠেছিল, তো মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। আর মুসুর ডাল সেদ্ধ করতে বসালে একটা যে ফেনা ফেনা ওঠে, তো ওপরে উঠে আবার সেই ফেনাগুলো আস্তে আস্তে হালকা করে ছেঁকে ফেলে দিচ্ছি, নাহলে ডালটা তো কালো হয়েই যায় আর মানে স্বাদ হয় না আর কি। তো সেই কারণেই ভাত এখনো হয়নি, আর আমার তরকারি পাতি এখনো কাটা হয়নি কো। আর ডাল করব, উচ্ছে ভাজা, আর তার সাথে করব হচ্ছে পটল, বেগুন, তারপরে মানে মিক্স সবজি, কাঁঠালের বীজ দিয়ে একটা চচ্চড়ি মতো করবো, টমেটো আদা জিরে বাটা দিয়ে, একদম হালকা পাতলা খাওয়া গরমের মধ্যে, বেশি মশলাপাতি ঝালঝুল করব না। তো যাই হোক, চলো তরকারি পাতিগুলো কেটে নিই একেবারে, নাহলে এই দাঁড়িয়ে রান্না করলে এখন এই একটাই সমস্যা, উঠবস করতে হবে আমাকে বারবার, একবার উঠে কড়াই নাড়ো, আবার বসে তরকারি কাটো। তো চলো, উঠবস তো লেগেই থাকবে। রান্নাটা ওইদিকে বসিয়ে দিই, কাটাকুটি হয়ে গেছে।
হয়ে গেছে ডাল সিদ্ধ, একেবারে ফোড়নও দিয়ে দিয়েছি, ফুটে গেছে, এবার নামাবো। আর তার সাথে সাথে এদিকে দেখো আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। কতগুলো উচ্ছে ছিল তার মধ্যে অর্ধেক আমাকে ফেলেই দিতে হলো, কারণ ওগুলো পোকা লেগে গেছে, ওগুলো নেওয়া যাবে না। তো উচ্ছে ভাজাটা তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। তো চচ্চড়িটা দেখো এখানে তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে একে একে সবজিগুলো ধুয়ে ধুয়ে রেখেছি সেগুলোই দিয়ে দেব। এখন মনে মনে ভাবছি রান্না করতে করতে এই বুদ্ধিটা যদি আগে বের করতাম কত ভালো হতো বলো তো। আমাদের এত কষ্টই হতো না। ওই একেই তো ঘরটা ছোট পাড়া, তার মধ্যে দুইটা চৌকি, হাঁটা চলার জায়গা নেই, মানে গরম যাতা অবস্থা হয়েছিল। এখন দেখছি চৌকিটা বার করে বেশ সুবিধাও হয়েছে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, আর এই ওপরে যে জানালা তো না, টিন কেটে ওটা খোলা হয়েছে। তো এখান দিয়ে কিন্তু বেশ সুন্দর হাওয়া আসছে। এবার আমি যখন নিচে বসে বসে রান্না করতাম, হাওয়াটা একেবারে আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যেত, আমার গায়েই লাগতো না। কিন্তু এখন দেখছি না, বেশ সুন্দর ফুরফুরে হাওয়ায় মানে ভালো লাগছে, গরমটা একটু কম লাগছে, স্বস্তিদায়ক মনে হচ্ছে। তো সেই কারণেই আর আরেকটা দিক ভাবলাম যে যাক, আমার কিন্তু এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার প্র্যাকটিসটাও হয়ে যাবে। কারণ ছোটোর থেকে তো সেই ওই একভাবে বসে বসেই রান্না, বাপের বাড়িতেও ওই উনুনেই রান্না করতাম, গ্যাসও সেরকম আগে নিচেই ছিল। তো ওই বসে বসে রান্না করে না একটা আলাদাই রকম অভ্যাস হয়ে গেছে। আমি এবার মনে মনে ভাবতাম যে এখন তো আমার রান্নাঘর এক্সট্রা তৈরি হয়েছে, সেটা যখন ভালোভাবে সেলফ টেলফ দিয়ে তৈরি করব তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব, আমি কি পারবো না, অসুবিধা হবে। তো অসুবিধা তো একটু হবেই, তবে এখানে যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, আমার আস্তে আস্তে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, তাই না বলো। তো যাই হোক, চলো এদিকে চচ্চড়িটাও কষাতে শুরু করে দিয়েছি। ভাত, ডাল, উচ্ছে ভাজা সব হয়ে গেছে, শুধু চচ্চড়িটা নামালেই ব্যাস, আর কোনো আমার রান্নার ঝামেলা নেই। সকালবেলায় তো ধোয়া মোছা সব করেই দিয়েছি। পিকলু বেরিয়ে গেছে কোথায় খেলতে, ওকে তারপরে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে খাইয়ে দাইয়ে দেবো। রান্নাবাড়ির সমস্ত কিছু করে ভালো করে ঢাকাঢুকি দিয়ে চলে এসেছি খিচুড়ি নিয়ে আসতে। এখানে আবার সময় মতো না আসলে এই খিচুড়ির টিফিনটা আবার হারিয়ে যাওয়ার ভয় থাকে। অনেকের হারিয়ে গেছে, অনেকের আবার থাকে, সকালবেলায় দিয়ে যাই আর এই 11টার সময় নিয়ে আসি। অনু পাপড় খাবে? চলো ভেজে দিচ্ছি। বাবা সোজা হ, সোজা হ, চলো। আর দেবো না আমি দেখতে। সকাল থেকে সংসারের কাজের ব্যস্ততার মধ্যে তোমাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি, ফাইনালি আমরা কিন্তু ছাদ ঢালাইটা এইবারেই দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম এই নিলটনের উপর গাঁথনি করেই ছেড়ে দেবো, দিয়ে পরের বার দেখবো। তো তোমাদের দাদাভাই আবার বললো যে না, কাজটা ধরেছি যখন হাত খ্যাপচা করে ফেলে রাখবো না। তো ফাইনালি আমাদের বাড়িতে কিন্তু ছাদের শাটারিং শুরু হয়ে গেছে। তো দুই দিন হলো আস্তে আস্তে করছে। তো এই রুম মানে ঘরটা, রান্নাঘরের ওই দিকটা হয়ে গেছে। তো এখন যে আমাদের ডাইনিং প্লেসটা রয়েছে সেই দিকে শাটারিংটা ধরেছে। আর এদিকে দেখো কি পরিমাণে রোদ দিয়েছে, আর এখন তো উপরে কাজ, মানে সম্পূর্ণ রোদটা এদের গায়ে লাগবে, কি কষ্ট তাই না বলো। তো কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, কারণ এই কাজটা কতদিন ধরেই বা ধরে রাখবে, ওদেরকেও এটা কমপ্লিট করে অন্য জায়গায় আবার কাজ ধরার একটা ব্যাপার থাকে। তো এর মধ্যেই আমাদের কিন্তু দুপুরের স্নান টান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 3:30 মতো হবে। তো আমি আবার কি করব ভাবলাম একটু ঘুমাই, কিন্তু ঘুমাতে গিয়ে আবার দেখি কারেন্ট নেই। তো সেই কারণেই আস্তে আস্তে উঠে এসে আমি আবার উপরে বসলাম। তো এই উপরে এসেই যখন এদিকে কাজ করতে দেখলাম, তখন মনে পড়লো এই জিনিসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, তোমাদেরকেও তো জানাতে হবে তাই না। তো এই যে দেখো, আমি এখন এই সিঁড়িঘরের যে জানলাটা সেইখানে উঠে বসে আছি। ভাবলাম একটু হাওয়া খাবো। হাওয়া তো হচ্ছে খুব কম, তার থেকে ভীষণ পরিমাণে রোদের তাপটাই বেশি। কি আর করা যাবে, কারেন্ট চলে গেছে, সেটা তো আর আমাদের হাতে নেই। এখন কখন কারেন্ট আসবে
তারপরে আমি একটু ঘরে গিয়ে ফ্যানের হাওয়া খাবো। তো যাই হোক চলো, ওনারা এদিকে মাপজোক করে কাজকর্ম করতে থাকুক, দেখা যাক কবে শাটারিং কমপ্লিট হচ্ছে। তারপরে রড টড বিছানোর ব্যাপার আছে, তো এখনো সপ্তাহখানেক লাগবে আমাদের ছাদ ঢালাই দিতে। তো এত দূর যখন চলে এসেছি আর একটু নয় অপেক্ষা করলাম, তাই না বলো? আর এদিকে কিন্তু আকাশটাও বেশ সুন্দর লাগছে। রোদ হলে কি হবে, এই নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভাসতে দেখে কার না ভালো লাগে বলো? যাই হোক চলো, এখন অনেকটাই বিকাল হয়ে গেছে। তো পিকলুর বাবা পিকলুকে নিয়ে দুপুরেই দোকানে চলে গেছিল, আমি বাড়িতে একাই ছিলাম। তো তারপরে ওরা আসলো আর সঙ্গে করে ইপি নিয়ে এসেছিল পিকলুর জন্য। এদিকে ইপি বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো যেহেতু মিস্ত্রি কাকাদের কাজ ছুটি করার সময় হয়ে এসেছে, তো তার আগে আগে ওনাদেরকে আর একবার বিকালবেলায় চা দিয়ে দিই। তো এই যে হয়ে গেছে আমার চা বিস্কুট একদম রেডি। আর চলো এবার ওনাদেরকে চাটা দিয়ে দিই। পিকলু ঘরে এখন ইপি খাচ্ছে। চাটা খেয়ে কিছুক্ষণ পর মিস্ত্রি কাকারাও কাজ ছুটি করে বাড়ি চলে যান। আর এই যে দেখো, এখন আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি শাটারিংগুলো। এই যে দেখো, এদিকে ঘরে জাতি নিয়ে এসেছে, ওই যে দেখতে পাচ্ছ নীল ক্যারি ব্যাগের মধ্যে। তো সেই জাতিগুলো আমি আবার রং করতে বসবো এখন। আমারও আর বিকালের কোনো কাজকর্ম কিছু নেই কো, রাত্রে শুধু অল্প একটু রান্না করব। আর এই যে দেখো, এই সাইডটা যেটা গোটাটাই বাকি ছিল ডাইনিং এরিয়াটা, সেটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরটা সবার প্রথমে করেছিল, মানে আমার রান্নাঘরটা সবার ফার্স্টে হয়েছে। আর এদিকে এই ঘরটাও কিন্তু একদম হয়ে গেছে। বাথরুমের গেট টেটগুলো এখনো ঠিক করা হয়নি কো, ওগুলো করবে। মানে ফাইনালি আমাদের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুরু বলতে কি একদম শেষের দিকে। এবার শুধু যে আউটলাইনগুলো করে, আউটসাইডে যেগুলো একটু করে বার করতে হয় ছাদের, সেই জিনিসগুলো ধরবে। এই যে দেখো ঘরটাও, মানে চারিদিক এখন আমাদের পুরো বাঁশে বাঁশ। কি পরিমাণে যে অসুবিধা হবে যাওয়া আসা করতে, কাজকর্ম করতে। তো এটুকু কষ্ট তো করতেই হবে, তাই না বলো? বাইরে কিন্তু এখনো অনেকটাই আলো আছে, এই ভিতরটা ঘেরাঘিরি হয়ে গেছে জন্যে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, মনে হচ্ছে কত যে সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু জানলা দিয়ে দেখো বাইরের দিকে কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে আলো রয়েছে। যাই হোক চলো, ছাদের প্রস্তুতি তো জোর কদমে শুরু হয়ে গেছে। এখন দেখা যাক কবে ঢালাই হয়। আমি তো মনে মনে ভীষণই এক্সাইটেড হয়ে আছি, মানে একটা আলাদাই রকম অনুভূতি হচ্ছে, যেটা বলে বোঝানোর নয়। তো চলো এখন গিয়ে ওই জাতিগুলো রং করব, যেগুলো পিকলুর বাবা দিয়ে গেল রান্নাবান্না একেবারে রাতে। তো চলো কাজগুলো করে নিই। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।